আর হচ্ছে পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। এই দুইটা ভ্যালু তোমার দেওয়া আছে। বলছে কি উপগ্রহের উচ্চতা নির্ণয় করো এবং উপগ্রহটি ভূস্থির কিনা সেটা যাচাই করো। গত বলছে উপগ্রহের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা কত বের করো। আর ঘতে বলছে উপগ্রহটি ভূস্থির হবে কিনা যাচাই করো। এই প্রথমে আসো, প্রথমে প্রশ্নটা হচ্ছে উপগ্রহটি উচ্চতা। এই যে এটা হচ্ছে গ্রহ বা পৃথিবী, এটা h উচ্চতায়, পৃষ্ঠ থেকে h উচ্চতায় একটা উপগ্রহ আছে যে কিনা পৃথিবীকে প্রদক্ষিণ করছে কত বেগে? 3.08 কিলোমিটার/সেকেন্ড বেগে। বুঝতে পারছো? এখন এখানে ভ্যালু দেওয়া আছে g। g মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। g মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। আর m হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর আর g মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে? প্রদক্ষিণের যে বেগটা দেওয়া আছে। তাহলে বেগ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চতা বের করতে পারি? এখানে যেহেতু বলছে উপগ্রহের উচ্চতা কত, তাহলে উপগ্রহের বেগের ফর্মুলা কি? √gm/r+h। এই সূত্রটা কি? কিন্তু উপগ্রহের বেগের যে সূত্র, সেই বেগের সূত্রটা কি হবে? v √gm/r+h। √gm/r+h। এখন এখানে আমার কিসের মান দেওয়া আছে? বেগের মান দেওয়া আছে 3.08 কিলোমিটার/সেকেন্ড। তাহলে কিলোমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে নিতে হলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করে দেখো কত হয় মিটার/সেকেন্ড। কত হয় দেখো? 3080 নাকি? 3080। হ্যাঁ, 3080 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। ঠিক আছে? কিলোমিটার/সেকেন্ড ছিল, ওটাকে SI ইউনিট মিটার/সেকেন্ডে নিয়ে আসলাম। m কি? m হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। তোমরা এখন কেউ তুলিও না, তোমরা আগে বুঝো জিনিসটা, বুঝার পর তারপর হচ্ছে কি তুলো, কারণ আমি একসাথে হচ্ছে ম্যাথটা বুঝাই দিচ্ছি। তা ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধটা আমাকে মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে 6400 কিলোমিটার মানে কি? 6400 কিলোমিটার মানে হচ্ছে তাকে মিটারে নিতে হলে 6.4 × 10⁶ মিটার। তাহলে v জানা আছে, m r এগুলো জানা আছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে? h বের করতে হবে। তাহলে এইখানে পরের লাইন দেখো, এখানে রুট আছে, রুটের ভিতরে তো h নাকি? তাহলে রুটটাকে তুলতে হলে কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে v স্কয়ার কি হবে? gm/r+h। v স্কয়ার কি? gm/r+h। তাহলে এখান থেকে আমরা r+h gm/v², দেন h gm/v² - r। বুঝছো? এভাবে কি করতে নিতে হবে? আমার যে ভ্যালুটা বের করতে হবে সেটাকে আলাদা করতে হবে। এবার হচ্ছে গিয়ে মানগুলো বসে দেবা। 6.673 × 10⁻11 আর m হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। আর v হচ্ছে মাত্র বের করলাম 3080। আর এখানে স্কয়ার মাইনাস r হচ্ছে কত? 6.4 × 10⁶। নাও ক্যালকুলেট করো, তাহলে আমার কি বের হয়ে যাবে? কৃত্রিম উপগ্রহে কত উচ্চতায় আছে এই পৃষ্ঠ থেকে সেই উচ্চতাটা বের হয়ে যাবে। কত হয়? অনেক বড়। যেটাই আসলে বলো 10⁻7 3.58 × 10⁻7 মিটার। এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় তোমার উপগ্রহটি অবস্থিত? 3.58 × 10⁻7 কে মিটার। অনেকে চাইলে তোমরা আবার কিলোমিটারও ইউজ করতে পারো। এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, কিলোমিটার হলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? মিটার থেকে কিলোমিটার নিতে হলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। ব্যাস, এটাই হচ্ছে আমার নির্ণেয় উপগ্রহের উচ্চতা গ। ঠিক আছে?
উপগ্রহের কত উচ্চতায় ছিল সেই উচ্চতাটা এখন যে ভ্যালুটা বের করছি 3.58 * 10⁻⁷ মিটার এটা কি উপগ্রহের উচ্চতা এখন পরের কোশ্চেন করছে উপগ্রহটি ভূস্থির হবে কিনা একটা জিনিস সবসময় মনে রাখবা হ্যাঁ এটাই বলবো যে উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা ভূস্থির মানে কি ভূস্থির মানে হচ্ছে মানে যদি কোনো উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর আবর্তনকালের যদি সমান হয় আমরা জানি কি পৃথিবী তার নিজ কক্ষপথে 24 ঘন্টায় একবার নিজের মানে আবর্তন করে থাকে তাই না তার নিজ কক্ষপথে কত ঘন্টা 24 ঘন্টায় একবার কি করে থাকে আবর্তন করে থাকে তাহলে ওটা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল বা আবর্তনকাল তাহলে এখন আমরা জাস্টিফাই করে দেখব যে এই যে উপগ্রহটা সে পৃথিবীকে 24 ঘন্টায় একবার আবর্তন করছে কিনা কি বলছি 24 ঘন্টায় একবার আবর্তন করছে কিনা তাহলে যদি 24 ঘন্টা তার যদি আবর্তনকাল হয় তাহলে বলতে পারবি যে উপগ্রহটি ভূস্থির হবে আর যদি 24 ঘন্টা যদি না হয় তাহলে সেক্ষেত্রে ভূস্থির উপগ্রহ হবে না বুঝতে পারছে কথা না ঠিক আছে তাহলে উপগ্রহটি ভূস্থির হবে কিনা সেটার জন্য আমাকে কি করতে হবে উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা কিনা সেটা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে নির্ণয় করার জন্য কি করা উচিত বলো তো দেখো আমরা অলরেডি যেহেতু h পেয়েছি এই h টাকে আমরা কি করতে পারি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি অ্যাটেনশন প্লিজ h টাকে কি ইউজ করতে পারি রেফারেন্স হিসেবে যেমন আমরা যখন ঘ করব তখন গ হতে পাই এই h এর মানটাকে রেফারেন্স হিসেবে নিয়ে নিব ঠিক আছে যেমন আমরা যখন ঘ লিখব গতে লিখব গ হতে প্রায় বা গ হতে প্রাপ্ত h equal to 3.58 into 10 to the power 7 meter 3.58 into 10 to the power 7 meter এই দেখো ভূস্থির উপগ্রহ সূত্রটা কি t equal to 2 pi into root over r plus h whole cube by gm তোমাদের সবার কি সূত্রগুলো মুখস্থ হয়েছে সূত্র যদি মুখস্থ না হয় তাহলে এই অধ্যায় পড়ে কোনো মজা পাবে না জিরো বুঝতে পারছো এই অধ্যায়ে কোনো লাভ নাই যদি সূত্র মুখস্থ না হয় সূত্রগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের একটা অবস্থান তৈরি হবে আসো আর মানে তো জানি 6.4 into 10 to the power 6 তারপরে h কত 3.58 into 10 to the power 7 whole cube divided by gm g কি জানো মহাকর্ষীয় ধ্রুবক 6.673 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24 তাহলে এই সবগুলো যদি ভালো বসা দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে আবর্তনকালের মান স্যার এই অধ্যায়ে এইগুলাই আছে হ্যাঁ, সূত্র বসানো এইগুলো তাহলে তো পাস করা যাবে সূত্রই পারো না আমি এখন তুমি পাস করো আর তুমি চিন্তা করো। সূত্র পাস করবে সূত্র না পারলে পাস করো কেমন কত 10 to the power 4 এত সেকেন্ড না তাহলে এই সেকেন্ড কি করো 3600 দ্বারা ডিভাইড করো তাহলে আওয়ারে চলে আসবে আমি ঠিকই আছি কত স্বাভাবিক কথা না প্লিজ পর্যায়কাল বা আবর্তনকাল কত বের করো 3600 দ্বারা ভাগ করো তাহলে আওয়ারে নিতেই হবে 8.91 আওয়ার যেটা কি 24 আওয়ারে 24 আওয়ারে কম না বেশি স্যার সেমই তো হবে কারণ 9 অলমোস্ট জাস্ট অলমোস্ট সেম কিন্তু সেম তো না বুঝছো মানে 24 বা তার বেশি হলে তাহলে হতো তবে এখানে আবার তোমাদের রেফারেন্স সেন্সরে কি তোমার এটাকে অ্যাপ্রক্সিমেট দিয়ে 24 আওয়ার ধরে দিচ্ছে কিন্তু আমি বলবো যে এটা তো 24 আওয়ার পুরোপুরি না 23.91 এমন যদি 23.99 তাহলে সেক্ষেত্রে তুমি ওটাকে অ্যাপ্রক্সিমেট কি করতে পারতা 24 আওয়ার্স লিখতে পারতা বুঝতে পারছো এই তার মানে উপগ্রহটি ভূস্থির হবে ওই হিসেবে চিন্তা করলে উপগ্রহ কিন্তু আর ভূস্থির উপগ্রহ হবে না
এটা যদি আমার হয় পৃথিবী, এটা হচ্ছে ধরো আমার কি পৃথিবী, বলা আছে কি পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 70 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখেন। 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ কোনটা? এই যে দেখো, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধ থেকে এই দিকে হচ্ছে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই জায়গায় 70 কেজি ভরের একটা বস্তুকে রাখা হয়েছে। ঠিক আছে, এটা যদি আমার কেন্দ্র হয় ও, এটা এ ধরো, এটা ধরো বি, বি বিন্দুতে কত ভরের বস্তু রাখা হয়েছে? 70 কেজি ভরের একটা বস্তু কত উত্তর অক্ষাংশে? 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখা হয়েছে। এখন বলছে কি পৃথিবীর নিচ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। পৃথিবী তার নিচ অক্ষে, এই যে নিচ অক্ষে কত 24 আওয়ার্সে একবার কি করে? প্রদক্ষিণ করে 24 ঘন্টা। এটা হচ্ছে আবর্তন কাল দেওয়া আছে। এরপর বলা আছে কি পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার, মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। তাহলে m এর মান দেওয়া আছে, m কত 6 × 10⁻24 কেজি, তারপর g এর মান দেওয়া আছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে হচ্ছে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে আর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ব্যাসার্ধ r হচ্ছে 6.4 × 10⁻6 মিটার, আর অভিকর্ষ ত্বরণ দেখো ওরা দিয়েছে 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বোঝার চেষ্টা করো, 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। বুঝতে পারছো? আমরা তো নরমালি অভিকর্ষ ত্বরণ শিখছি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো এই ক্ষেত্রে আমার প্রশ্নেই দেওয়া আছে 9.77, তো এটাই হচ্ছে আমার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাকে কোশ্চেন করছে পৃথিবী ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে বস্তুটির রৈখিক বেগ কত? তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে রৈখিক বেগ কত? রৈখিক বেগ কত? এটা হচ্ছে আমার বইয়ের অ্যানসার কোশ্চেন। আর ঘটা কি? ঘটা হচ্ছে তোমার আবর্তন জনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে না কমবে। ঠিক আছে, আবর্তন জনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে না কমবে। উদ্দীপকে বস্তুটির ওজন বাড়বে না কমবে। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সুন্দর কোশ্চেন, ইনোভেটিভ কোশ্চেন, বরিশাল বোর্ড 2024। এখন একটু বোঝার চেষ্টা করো। বলছে কি পৃথিবী ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে রৈখিক বেগ কত? রৈখিক বেগ মানে কি? ভি। আমরা জানি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি? ভি সমান ওমেগা আর। এটা আমরা জানি নাকি? রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। আমরা এটা চ্যাপ্টার 4 এ পড়েছি, চ্যাপ্টার 3 তে পড়েছি। ঠিক আছে, চ্যাপ্টার 4 এ হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক যখন পড়েছিলাম তখন এই সূত্রটা পড়েছিলাম, ভি সমান কি? ওমেগা আর। ভি সমান ওমেগা। এখানে আর হচ্ছে তোমার কি? ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব। ঠিক আছে, আর ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। এই কৌণিক বেগের জন্য আমার এখানে দেখো এই যে তোমার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা জানি কি ওমেগা সমান কি 2π/t,
এই যে দেখো পর্যায়কাল বা আবর্তনকাল 24 ঘন্টা তারা দিয়ে দিয়েছে। আর এখানে আর মানে কি ব্যাসার্ধ। এখন ভেজালটা হচ্ছে এখানে যে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে বা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার কিন্তু এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কিন্তু একটা উপাংশ আছে। ব্যাসার্ধে কি আছে? একটা উপাংশ আছে। আমরা এটা জানি যে হচ্ছে ব্যাসার্ধের ভেক্টর পড়ার সময় পড়েছো, বিভাজন পড়েছো না, ভেক্টরের বিভাজন। একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। আনুভূমিক বরাবর হয় cos থিটা আর উলম্ব বরাবর হয় কি sin থিটা। আনুভূমিক বরাবর কি হয় cos থিটা আর উলম্ব বরাবর কত sin থিটা। তাহলে এখন এই ক্ষেত্রে ভূমির সাপেক্ষে যদি চিন্তা করো, ভূমির সাপেক্ষে হবে কি আর cos থিটা। ভূমির সাপেক্ষে কি হবে আর cos থিটা। বুঝতে পারছি? তাহলে ভূমির সাপেক্ষে যদি আর cos থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এই সূত্রটাকে মডিফাই করে এইভাবে লিখতে পারো b = ওমেগা আর cos থিটা। ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে, থিটা কত 70 ডিগ্রি। আর দেওয়া আছে 6.4 * 10⁶ মিটার। আর ওমেগার জন্য কি দেওয়া আছে 24 আওয়ার। 24 আওয়ার মানে হচ্ছে 24 * 36 100 সেকেন্ড। তাহলে কত হয় 86400 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ওমেগা মানে কত 2π/t * r cos থিটা। তাহলে 2π আর এর মান হচ্ছে 86400 * 6.4 * 10⁶ cos 70 ডিগ্রি। এই পুরোটা হিসাব করলে আমরা টোটাল কি পেয়ে যাব? রৈখিক বেগ পেয়ে যাব। রৈখিক বেগটা কত একটু হিসাব করো। 159.18 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার নির্ণেয় কি রৈখিক বেগ। ঠিক আছে? তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে রৈখিক বেগ কত? রৈখিক বেগ হচ্ছে 159.18 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার কি উপগ্রহের বা এই পৃথিবী পৃষ্ঠে ওই 70 ডিগ্রি অক্ষাংশে তোমার বস্তুটা রৈখিক বেগ। পরের কোশ্চেন কি বলছে দেখো, আবর্তনজনিত কারণে উদ্দীপকের বস্তুটির ওজন বাড়বে না কমবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আবর্তনজনিত বলতে কি, ধরো বস্তুটা ভূপৃষ্ঠে আছে, এখন 70 ডিগ্রি অক্ষাংশে যাওয়ার পর এ থেকে কোথায় চলে গেছে? বিতে চলে গেছে না? ধরো বস্তুটা আছে কোথায়? এতে। এটা কিন্তু আমার ফিগার কিন্তু প্রশ্নে আঁকা নাই, প্রশ্নে কি আছে বাংলা কথা দিয়ে লেখা আছে। তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা কি করছি একটা ফিগার ড্র করেছি। তো ফিগার ড্র করে আমরা এটা হচ্ছে আনুভূমিক বরাবর মানে যদি বলি বিষুবীয় অঞ্চল ধরলাম ও কে, বিষুবীয় অঞ্চল থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে ধরো বি বিন্দুতে এই 70 কেজি বস্তুটা অবস্থিত হয়েছে বা ঘূর্ণনের কারণে বস্তুটা এ থেকে এখন কোথায় গেছে? বি অবস্থানে গেছে। তাহলে এই অবস্থানে যে অভিকর্ষ ত্বরণ বি অবস্থানে কি সেম অভিকর্ষ ত্বরণ হবে? সেম অভিকর্ষ ত্বরণ কিন্তু হবে না। কারণ কি? বিকজ অফ অ্যাঙ্গেল। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার কারণে বা কোণের কারণে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে? চেঞ্জ হবে, পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে সেই চেঞ্জটা কতটুকু চেঞ্জ সেটা আমরা এখানে আইডেন্টিফাই করব। যেহেতু আমরা জানি একটা থিটার মানের সূত্র g ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা, এটা আমরা জানি তাই না? g থিটা ইকুয়াল টু কি g ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। এটা কোন সময় ইউজ করবা? এটা হচ্ছে যদি কোনো অ্যাঙ্গেল দেয়া থাকে ওই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে এইটা g ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। তার g মানে কি 9.8 না? 9.8 কিন্তু হবে না। এখন আমার প্রশ্নে g এর ভ্যালু দেওয়া আছে, দেখো এটা একটু হাইলাইট করবে। অনেক সময় কি হয়
আমরা মুখস্থ ভ্যালু বসাই দিই, কিন্তু যদি প্রশ্নে যদি 9.77 থাকে ওইটাই হচ্ছে আমার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। বুঝতে পারছো? তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? 9.77। তাহলে এইটাই হচ্ছে জি এর ভ্যালু 9.77 মাইনাস 2 পাই বাই টি হোল স্কয়ার ইনটু r cos স্কয়ার থিটা। 9.77 2 পাই 86400 হোল স্কয়ার 6.4 into 10 to the power 6 into cos 70 হোল স্কয়ার। এই পুরোটা হিসাব করো তাহলে জি থিটা বের হয়ে যাবে। জি থিটা কত বের হয় বের করো। এখানে পাই মানে কিন্তু 3.1416। নাইন পয়েন্ট আর কিছু থাকলে বলো 766 0 আর লাগবে না, তাহলে 9.766 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব বেশি কিন্তু পার্থক্য না। দেখো আমার এই পজিশনে 9.77 হলে বি পজিশনে 9.766, তারপরে আমার তো কিছু হলো তো কি হইছে, অভিকর্ষ ত্বরণটা কি হইছে কমছে, তাই না? এখন হ্যাঁ, এখন এই যে কমছে এই কমাটাই হচ্ছে কি আমার কি পরিমাণ ওজন বৃদ্ধি করবে নাকি হ্রাস করবে সেটাই আমাকে কি করতে হবে বের করতে হবে। এই যে লেখাই আছে বস্তুর ওজন বাড়বে নাকি কমবে, তাহলে বাড়বে কি কমবে সেটা কিসের উপর নির্ভর করছে? এই যে অভিকর্ষ ত্বরণের উপর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনের পূর্বে ওজন W1 mg, তাহলে m তো জানো বস্তু ভর 70 কেজি, তাহলে 70 * g এর মান কত? 9.77, তাহলে 70 * 9.77 কত হয়? 683.9 নিউটন। আর ঘূর্ণনের পরবর্তীতে ওজন W2 mg থিটা, তাহলে m হচ্ছে 70 * 9.766 এত নিউটন। কত হয়? 683.62 নিউটন। ঠিক আছে, তাহলে 683.62 নিউটন। তাহলে দেখো মূল ফিগার কিন্তু সেম, এটা 683 এটা 683, তারপরে পয়েন্টের কিছু কি হইছে একটু হলো চেঞ্জ হইছে না? তার মানে কি এই ক্ষেত্রে কোনটা বড় হবে? 683.9 বড় হবে না 683.62 বড় হবে? 9 মানে এখানে কি বোঝাচ্ছে? 90। 9 মানে কি বোঝাচ্ছে? 90। পয়েন্টের পরে শূন্য তুমি চাইলে দিতেও পারো না দিলেও চলে। তাহলে ওই যাবে 683.90 আর এটা হচ্ছে 683.62। তাহলে 62 বড় না 90 বড়? তাহলে 90 বড়। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? W1 is greater than W2। তাহলে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে সেটা কি del W দিয়ে বের করতে পারি। W1 minus W2 কত হয়? মাইনাস করে দেখা দিবা। 683.9 minus 683.62 কত হয়? 0.28 বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? তাহলে আমার ওজন কি হইছে? কমছে না? ওজন কি কমছে না? ঘূর্ণনের কারণে। ঘূর্ণনের পূর্বে ছিল 683.9 আর ঘূর্ণনের পরবর্তীতে ওজন কত? 683.62। তাহলে ঘূর্ণনের পর আমার ওজনটা কি হয়েছে? কমছে। তাহলে কতটুকু কমছে? 0.28 নিউটন কমছে। আশা করি বুঝাতে পারছি, তাই তো?